আসসালামু আলাইকুম। পাবনা ১ ও ২ আসন নতুন তফসিলে মনোনয়নপত্র জমার শেষ সময় রবিবার। যেসব আসনে লড়বে এনসিপি এবং সবশেষে থাকছে বিপিএল। বৃহস্পতিবারের ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি। দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাবনা ১ ও ২ আসন নতুন তফসিলে মনোনয়ন সম্বন্ধ শেষ সময় রবিবার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ১ ও পাবনা ২ আসনে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাতে ইসি সচিবালয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৫ জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে পূর্বে ১১ ডিসেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ বাতিল করে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারি রবিবার রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন সম্প্রকার শেষ দিন। ১৯ জানুয়ারি সোমবার মনোনয়ন বাছাই। ১৯ থেকে ২৪ জানুয়ারি বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের। ২৫ জানুয়ারি আপিল নিষ্পত্তি। ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ। ইসি সচিবালয় জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল নম্বর ১৯০/২০২৬ সংক্রান্ত আদেশের আলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী নির্বাচন কমিশন এই নতুন কর্মসূচি ঘোষণা করেছে। উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু। রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি সকাল ৭:৫০ দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি ৭তলা ভবনের ২য় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৭:৫৪ আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছায়। খবর পাওয়ার মাত্র ৪ মিনিটের মধ্যেই উত্তরা ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং সকাল ৭:৫৮ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সকাল ৮:২৫ আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপন করা সম্ভব হয়। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে ২ জন পুরুষ ও ১ জন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক। রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ১৬ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে জামায়াত আমির বলেন, আজ সকাল ৭:৫০ রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ৭তলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ পরিবারের ৬ জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, ইয়া রব, যারা ইতোমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি মেহেরবানি করে তাদের ক্ষমা করুন, তাদের উপর রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। নিহতদের স্বজনদের উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আহতদের সুস্থতা কামনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, হে আরশের মালিক, যারা আহত হয়েছেন তাদের প্রতি বিশেষভাবে রহম করুন এবং তাদেরকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করুন। আমিন। অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭:৫০ উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ৭তলা ভবনের ২য় তলায় আগুন লাগে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে হাসপাতাল থেকে আরও ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী। নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, ভবনের ভিতরে অতিরিক্ত আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঢাকা জোন ৩-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন ২য় তলা থেকে ৩য় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮:২৫ আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি আগুন নির্বাপনে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে। এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের কথা বলছে প্রেস সচিব।
নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হজরত শাহ সাইয়্যদ আহমদ গেছু দারাজ শাহ পীর কাল্লা আরার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সহ পোস্টাল ব্যালটের কার্যক্রমও শেষ হয়েছে। এখন শুধু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষা। গণভোট নিয়ে সমালোচনার জবাবে শফিকুল আলম বলেন, যারা এই বিষয়ে প্রশ্ন তুলছেন তাদের বিষয়টি বোঝার পরিধি সীমিত। বিশ্বের বিভিন্ন দেশে গণভোটে সরকার সাধারণত হ্যাঁ বা নায়ের একটি অবস্থান নেয়। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। তিনি বলেন, গণভোট মূলত একটি সমষ্টিগত সংস্কার প্যাকেজ, যার লক্ষ্য দেশে অশাসন বা স্বৈরাচার ফিরে আসা রোধ করা। ভবিষ্যতে যেন আর কোনো শেখ হাসিনার মতো শাসন ব্যবস্থা তৈরি না হয়, সেজন্যই গণভোটে হ্যাঁ ভোট দেওয়া জরুরি। বিগত সময় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে দিনের ভোট রাতে হয়ে যেত বলে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারত না। তবে এবার জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এই সরকার তার কাজের মাধ্যমে প্রমাণ করবে যে তারা নিরপেক্ষ। পরে প্রেস সচিব মাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার ভূমি কফিল উদ্দিন মাহমুদ, মাজারের সেক্রেটারি রফিকুল ইসলাম খাদেম মিন্টু সহ প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ। 24 ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার আরও 424 জন। সারা দেশে চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় গত 24 ঘণ্টায় 424 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে 6টি আগ্নেয়াস্ত্র, 18 রাউন্ড গুলি ও 7 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক বিরোধী অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে 75,000 পিস ইয়াব্বা জব্দ করা হয়। পুলিশ সদর দপ্তর জানায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসভাবে দমনের অভিযোগে ইরানের 5 শীর্ষ কর্মকর্তার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেলের অর্থ পাচারের অভিযোগে আরও 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন মার্কিন ট্রেজারির সেক্রেটারি স্কট বেসেন্ট। এক বিবৃতিতে তিনি বলেন, ন্যায়ের দাবিতে রাজপথে নামা ইরানি জনগণের পাশে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে অবস্থান করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়া 5 কর্মকর্তা ইরানের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত। তাদের মধ্যে রয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলিল্লা রয়জানি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি বিক্ষোভ দমনে সমন্বয় করেছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগে উৎসাহ দিয়েছেন। এছাড়া লোরেস্তান ও ফার্স প্রদেশে দমনমূলক অভিযানের দায়ে আইন শৃঙ্খলা বাহিনী ও বিপ্লবী গার্ডের 4 জন আঞ্চলিক কমান্ডারও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এদিকে মার্কিন ট্রেজারি বিভাগ আরও 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করেছে। তাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে থাকা কোম্পানির মাধ্যমে শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে তেল বিক্রির অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ট্রেজারি বিভাগের ভাষ্য অনুযায়ী এসব গোপন নেটওয়ার্ক ও মানি এক্সচেঞ্জ হাউস ব্যবহার করে প্রতি বছর বিলিয়ন ডলার পাচার করা হচ্ছে, যখন ইরানের সাধারণ জনগণ চরম অর্থনৈতিক সংকটে ভুগছে। নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ জব্দ করা হবে। মার্কিন নাগরিকদের তাদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ থাকবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করলে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে হবে। বিশ্লেষকদের মতে এটি ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির অংশ। শুধু 2025 সালেই যুক্তরাষ্ট্র 875টিরও বেশি জাহাজ, উড়াজাহাজ, ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিপিএল বৃহস্পতিবারের ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ঢাকা পর্বের বৃহস্পতিবারের নির্ধারিত 2 ম্যাচের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকিট ফেরত পেতে দর্শকদের বিসিবির ওয়েবসাইট https://www.gobcbticket.com.bd তে আবেদন করতে হবে। সহায়তার জন্য যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে, +88 096 06501231। প্রসঙ্গত, বৃহস্পতিবার চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। একই দিনে রাজশাহী ওয়ারিয়ার্স ও সিলেট টাইটান্সের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিসিবির ডিরেক্টর এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং তার পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা মাঠে নামেননি। ফলে 4 দলের কোনো দলই খেলা শুরু করতে পারেনি। দীর্ঘ টানাপড়েনের পর বিসিবি ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের বৈঠকের মাধ্যমে পরিস্থিতির সমাধান হয় এবং পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবারের ম্যাচগুলো শুক্রবার অনুষ্ঠিত হবে। বিসিবি জানিয়েছে, যারা ওই দিনের টিকিট কেটেছিলেন বা কেটে থাকবেন তারা
পুনর্নির্ধারিত ম্যাচ দেখতে পারবেন। টুর্নামেন্টের পরবর্তী সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ মঙ্গলবার অনুষ্ঠিত হবে এবং বিপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার। প্রিয় দর্শক, এই ছিল দুপুরের সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।